আমার নাম টিনা। আমি গরিব পরিবার থেকে বিলং করি। আমার 18 বছরের দেওর প্রত্যেকদিন রাতে ডাক্তারের কোট পরে নিজের রুমে চলে যেত আর নিজেকে ঘরের ভিতর থেকে লক করে নিত আর বলতো আমি রুগী দেখতে যাচ্ছি। কিন্তু আমাদের বাড়িতে কোনো রুগী বা পেশেন্ট ছিল না, আর সে কোনো কাজও করতো না এবং তার পড়ালেখাতেও কোনো ইন্টারেস্ট ছিল না। এমনকি সে ঠিকঠাক স্কুলও যায়নি। ক্লাস 5 পর্যন্ত সে লেখাপড়া করেছে, তাও আবার 5 ফেল। আমার সন্দেহ হচ্ছিল এটা ভেবে যে আমার দেওর হয়তো মেন্টাল হয়ে গেছে, কিন্তু সকাল হতেই সে আমার শাশুড়ির হাতে অনেকগুলো টাকা দিত। আমি খুব আশ্চর্য হয়েছিলাম। একদিন রাতে যখন আমি এটা দেখার জন্য তার রুমের মধ্যে লুকিয়ে থাকি, তখন দেখি আমার দেওর ডাক্তারের ড্রেস পরে যা করলো, দেখে তো আমার পায়ের নিচ থেকে যেন মাটিটাই সরে গেল। যখন থেকে আমার বিয়ে হয়েছিল, আমার বর বাইরে কাজ করত। তার বাইরে একটা ছোটখাটো চাকরি লেগেছিল। আমার বর বেশিরভাগ সময় বাইরেই কাজ করত, মাঝে মধ্যে বাড়ি আসতো। আমার বিয়ে হতে সবেই 4 মাস হয়েছিল। আমার শ্বশুরবাড়িতে আমার বর ছাড়া শাশুড়ি মা ও আমার 18 বছরের দেওর থাকতো। আমার দেওর এই বাড়ির ছোট, তাই আমার শাশুড়ি তার ছোট ছেলেকে খুবই ভালোবাসতো। সে কোনো ভুল ভ্রান্তি করলে তাকে কখনো কিছু বলতো না। সে কোনো ভুলভ্রান্তি করলে তাকে কোনোদিন শাসন করতো না। এটা দেখে আমার খুব খারাপ লাগতো যে আমার শাশুড়ি তার ছোট ছেলেকে কিছু বলে না। সে কারো কথা শুনতো না, যখন যেটা ইচ্ছে হতো সে করতো। পড়ালেখা তো করেনি, কিন্তু কোনো কাজ বাজ করতো না। সারাদিন আড্ডা দেওয়া ও বাইরে ঘোরাফেরা করা, আর বাড়িতে থাকলে সারাদিন সে মোবাইল নিয়ে পড়ে থাকতো। আমার শাশুড়ি তার ছোট ছেলেকে এতটাই ভালোবাসতো যে আমিও ভয়ে আমার দেওরকে কোনোদিন কিছু বলতাম না। আমরা যে বাড়িতে থাকতাম ওটা আমাদের নিজের বাড়ি থাকা সত্ত্বেও আমাদেরকে ভাড়া দিতে হতো, কারণ ওই বাড়িটা আমার শাশুড়ির দেওর দখল করে নিয়েছিল। আমার শ্বশুর মারা যাওয়ার পরে বেআইনিভাবে আমার ছোট শ্বশুর বাড়িটা দখল করে নেয়। তারপরে নিজের বাড়িতেই থেকে আমার শাশুড়িকে ভাড়া দিতে হতো। আমার শাশুড়ির সঙ্গে তার দেওরের সম্পর্ক ঠিক ছিল না। আমার শাশুড়ির দেওর অনেক লোভী মানুষ ছিল। মাস লাগার আগেই ছোট শ্বশুর আমার শাশুড়ির কাছে টাকা চাইতে চলে আসতেন। একদিন আমার শাশুড়ি সহ্য করতে না পেরে বলেন, তোমার লজ্জা করে না? এই বাড়িটা তোমার দাদার ছিল, তুমি বেআইনিভাবে দখল করে এখন আমাদের কাছে ভাড়া নিচ্ছ। একটু ভেবে দেখেছো তোমার দাদার ছেলেরা তোমারও ছেলে হয়? এরা তোমার ভাইপো, এত নিষ্ঠুর হওয়া ঠিক নয়। তোমার এই লোভ তোমাকেই একদিন শেষ করবে, আমার কথা মনে রেখো। এত কিছু বলার পরেও আমার ছোট শ্বশুর কোনো কথার তো অক্কাই করতেন না। আমাদের খুব কষ্ট করে সংসার চলতো। বর কোনো মাসের টাকা পাঠাতে পারতো, আবার কোনো মাসে টাকা পাঠাতে পারতো না। মাঝে মধ্যে সে রাগ করে বলতো আমি আর টাকা পাঠাতে পারবো না, কারণ সেও বাইরে খুব কষ্ট করে থাকতো। আমার বর মাঝে মধ্যে আমার শাশুড়ির সঙ্গে কথা বলতো না। সে তার মায়ের উপর রাগ করত এই কথার জন্য যে তার ছোট ছেলেকে কোনো কাজবাজ করতে বলে না। সে তার মাকে সরাসরি বলতো, সমস্ত দায়িত্ব তুমি আমার উপরেই দিয়ে দিচ্ছ, তোমার ছোট ছেলেকে বলো সেও ঘরের দায়িত্ব নিজের ঘাড়ে নেবে। আমি এখানে অনেক কষ্ট করছি। আমার বর তার ছোট ভাইয়ের ব্যবহার দেখে তাকে একদমই পছন্দ করতো না এবং ফোন করে তাকেও বকাবকি করতো। আমরা যে ঘরে থাকতাম সেই ঘরে মোট দুটো রুম ছিল। একটা আমার বর ও আমার রুম, আর একটাতে আমার দেওর ও শাশুড়ি মা থাকতেন। আমার বর যখন বাড়ি আসতো তখন আমরা দুজন এক ঘরে থাকতাম। আমার বর যখন বাইরে থাকতো তখন রাতে আমাকে একা ঘরে ঘুমাতে ভয় লাগতো, তাই আমি আমার ঘরে শাশুড়ি মাকে নিয়ে ঘুমাতাম। আমার দেওর তখন ওই ঘরে একাই থাকতো। সারাদিন আমার শাশুড়ি আর দেওর ওই ঘরে থাকতো, শুধু রাতের বেলা আমার দেওর ওই ঘরে একাই ঘুমাতো। একদিন রাতে খেতে বসে আমার দেওরের আজব ব্যবহার দেখলাম। সে খেতে বসে বারবার শুধু মোবাইল দেখছিল। সে এমনভাবে বারবার মোবাইল দেখছিল, মনে হচ্ছিল যেন তার জন্য কেউ অপেক্ষা করছে। তারপর যেই ঘড়িতে 9টা বাজলো সে অর্ধেক খাবার রেখে শাশুড়িকে বলল, 9টা বাজছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে, পেশেন্ট চলে এসেছে, আমাকে তাড়াতাড়ি দেখতে হবে। এই বলে সে অর্ধেক খাবার ফেলে রেখে ডাক্তারের কোট পরে নিজের ঘরের ভিতরে ঢুকে গিয়ে দরজাটাকে লক করে দেয়। আমার শাশুড়ি তার ব্যবহার দেখে আমার দিকে হা করে তাকিয়ে থাকে। তারপর আমাকে জিজ্ঞেস করে, এগুলো কি টিনা? আমি তখন ভয়ে শাশুড়িকে উত্তর দিলাম, মা আমি এই ব্যাপারে কিছুই জানি না। সে কি বলে গেল আমি নিজেও বুঝতে পারছি না।
আমাদের যেখানে বাড়ি ছিল তার আশেপাশে অনেক চোর চণ্ডাল ছিল। আমাদের পাড়াতে প্রায় দিনই শুনতাম কারো না কারো বাড়িতে চুরি হয়েছে। তাই আমরা সন্ধ্যাবেলাতেই বাড়ির দরজায় তালা মেরে সবাই ভেতরেই থাকতাম। সন্ধ্যা হয়ে গেলে ভেতর থেকে আমরা কেউ বাইরে যেতাম না, আর বাইরে থেকে কাউকে ভেতরে ডাকতাম না। আমার শাশুড়ি মা একটু রাগী স্বভাবের ছিলেন। সেদিন আমার দেওরের ওই ব্যবহার দেখে আমরা অবাক হয়েছিলাম, কিন্তু অতটা গুরুত্ব দেইনি, কারণ আমাদের বাড়িতে কারো ভেতরে ঢোকার অবকাশ ছিল না। যেহেতু সন্ধ্যাবেলাতেই তালা মেরে দিতাম আর আমার দেওর ঘরের ভেতরেই থাকতো, তাই এই ব্যাপার নিয়ে অতটা ভাবিনি। পরের দিন সকালবেলা জল খাবার খাওয়ার পরে আমার দেওর যা করলো তাতে আমি অনেক আশ্চর্য হলাম। দেখলাম সে আমার শাশুড়ির হাতে অনেকগুলো টাকা দিল আর বলল, এই টাকায় আমাদের এই মাসের সংসার খরচা উঠে যাবে। সেদিন আবার রাতের বেলা 9টা বাজতে সে ডাক্তারের কোট পরে আমাকে ও শাশুড়িকে বলে, 9টা বাজছে, রুগী আমার জন্য অপেক্ষা করছে, আমাকে যেতে হবে। আবার সেই একই কথা শুনে আমি ও শাশুড়ি চমকে গেলাম। পরে ভাবলাম সে হয়তো আমাদের সঙ্গে ঠাট্টা করছে। সে ওই কথা বলেই নিজের ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। আমি আর শাশুড়ি আমার ঘরে চলে আসি। আমার শাশুড়ির হাই প্রেশার ছিল। সেদিন রাতে শাশুড়ি প্রেশারের ওষুধটা খেতে ভুলে গেছিল। তাই শাশুড়ি আমাকে বলল, টিনা, আমার ঘরে প্রেশারের ওষুধটা রাখা আছে, ওটা নিয়ে এসো। তারপর দেওরের ঘরে গিয়ে দরজায় অনেক ডাক দিলাম, কিন্তু তার কোনো পাত্তাই ছিল না। এত ডাকাডাকি করার পরেও কোনো মানুষ কিভাবে দরজা বন্ধ করে থাকতে পারে? অনেক বেশি রাগ হচ্ছিল আমার এবং অবাক হচ্ছিলাম তার ব্যবহার দেখে। শাশুড়িকে গিয়ে বললাম, আপনার ছেলের দিন দিন ব্যবহার খুব খারাপ হচ্ছে, দরজা খোলেনি এত ডাকাডাকির পরেও। শাশুড়ি বলল, থাক, আজকে না হয় ওষুধটা না খেয়ে ঘুমাবো। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। সকাল হতে আবার আমার দেওর অনেকগুলো টাকা শাশুড়ির হাতে দেয়। এটা দেখে আমার শাশুড়ি আমার মুখের দিকে তাকিয়ে থাকে, আর আমিও আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে অনেক অবাক হলাম। এটা কি করে সম্ভব? সে টাকা কোথা থেকে পাচ্ছে? একটা 5 ফেল ছেলে ডাক্তার কি করে হতে পারে? এটা ভেবে অনেক আশ্চর্য লাগছিল আমাদের। সেদিন আমার শাশুড়ি আমাকে বলেন, টিনা, যেমন করেই হোক তোমাকে এটা খোঁজ করতেই হবে। তোমার দেওর কোথা থেকে এতগুলো টাকা নিয়ে আসছে? আমি মাকে বললাম, আমি আপনাকে কথা দিচ্ছি মা, যেমন করেই হোক আমি খোঁজ করবই, সে কোথা থেকে টাকা আনছে। সেদিন আমার দেওর যখন বাইরে চলে যায় তখন আমি তার রুমের ভিতরে ঢুকে তল্লাশি করি, তন্ন তন্ন করে সব খুঁজে, কিন্তু কিচ্ছু দেখতে পাইনি। আমার বরের বাইক ছিল, সেটা আমার দেওর চালাতো। এর চাবিটা টেবিলের উপরেই রাখা থাকতো। বাইকটা নিজের বন্ধুর বাড়িতেই রাখতো, কারণ আমাদের বাড়িতে অত জায়গা ছিল না। চাবিটা দেখতে না পেয়ে আমি বুঝে গেছিলাম বাইকটা হয়তো সে বিক্রি করে দিয়েছে আর সেখান থেকেই টাকাগুলো নিয়ে আসছে। সেদিন মাকে গিয়ে আমি জানাই আমার দেওর কোথা থেকে টাকা আনছে। মাকে বলি সে বাইকটা বিক্রি করে এতগুলো টাকা নিয়ে এসেছে। তারপর আমাদের চিন্তা একটু কমে। সেদিন রাতের বেলা আবার সেই 9টা বাজতে তাড়াহুড়া করে ডাক্তারের কোট, হ্যান্ড গ্লাভস, মুখে মাস্ক পরে আমাদেরকে বলে বেরোই, আমার পেশেন্ট বা রোগী আমার জন্য অপেক্ষা করছে, যেতে হবে। এবার কিন্তু আমি আর শাশুড়ি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, কারণ গাড়ি বিক্রি করে সে পরপর 2 দিন টাকা দিয়ে দিয়েছে। ওর থেকে বেশি টাকা একটা গাড়ি বিক্রি করে হতেই পারে না। আবার সে নিজের ঘরে ঢুকে দরজাটাকে লক করে দেয় ভেতর থেকেই। পরের দিন সকালবেলা আবার সে তার মাকে অনেকগুলো টাকা দেয় আর বলে, এই মাসের বাড়ি ভাড়ার টাকাটা এখান থেকেই দিয়ে দেবে। সেদিন আমি মনে মনে ভেবে নিয়েছিলাম যে আজ যেমন করে হোক না কেন আমার দেওয়ারের সত্যি কথা জানবই। সে কোথা থেকে এতগুলো টাকা নিয়ে আসে? সেদিন আমি শাশুড়িকে বলি, আজ আপনাকে আমার সাহায্য করতে হবে, যাতে দেওরের ব্যাপারে সত্যিটা জানতে পারি। উনি আমাকে বললেন, আমি তোমার পাশেই আছি, যা করতে হয় করো, কিন্তু আমার ছেলের ব্যাপারে সত্যিটা জানো। সেদিন আমার শাশুড়িকে বলি, দেওরের ঘরে আসার আগেই আমি সন্ধ্যাবেলায় তার ঘরে ঢুকে লুকিয়ে যাব, আর আপনি পেছন দিক থেকে দরজাটা লক করে দিবেন, যাতে সে বুঝতে না পারে যে আমি তার ঘরের মধ্যে ঢুকে আছি। আর আমার ব্যাপারে জিজ্ঞেস করলে বলবেন আমি পাশের বৌদির বাড়িতে আছি। সেদিন ঠিক প্ল্যান অনুযায়ী আমি সন্ধ্যার আগেই দেওরের ঘরে ঢুকে আলমারির পেছন দিকে লুকিয়ে যাই। রাত ঠিক 9টা বাজতে সে ডাক্তারের কোট পরে এবং ঘরের শোকেসটাকে সরিয়ে তার পেছন দিকে একটা দরজা দিয়ে বাইরে বেরোয়।
এটা দেখে আমার ভয়ে বুকটা কাঁপতে থাকে। আমি চুপচাপ সবকিছু দেখছিলাম আর অনেক বেশি ভয়ও পাচ্ছিলাম। এই ঘরে একটা বাইরে যাওয়ার দরজা ছিল, যেটা পিছন দিক থেকে তালা মারা ছিল। ওটার চাবি দেওরের ঘরে রাখা ছিল। আমরা জানতাম যে এই দরজা বন্ধ আছে, এটা দিয়ে যাওয়া আসা হয় না। তারপর আমি চুপচাপ সেই দরজা দিয়ে বেরিয়ে যাই আর তার পেছন করতে থাকি। সে হেঁটে কিছু দূর এগিয়ে যায়। প্রায় 15 মিনিট হাঁটার পরে একটা অনেক বড় বাড়ি আসে। সেই বাড়ির ভিতরে সে ঢুকে পড়ে। বাড়ির বাইরে দুটো পাহারাদার ছিল। আমি যেই আমার দৌড়ের পেছন বাড়ির ভিতরে ঢুকতে যাই, পাহারাদার দুটো বলে, আপনি কোথায় ঢুকছেন? আপনি বাড়িতে ঢুকতে পাবেন না। আমি বললাম, সামনে যে ছেলেটি যাচ্ছে ও আমার দেওর, সে আমাকে ডেকেছে, আমি ওর সাথে এসেছি। আমি মিথ্যা কথা বলি যাতে আমাকেও ভিতরে ঢুকতে দেওয়া হয়। তারপর আমি দেওরের পেছনে ঘরের ভিতরে ঢুকে গেলাম। ঘরে ঢুকতে দেখি বিশাল বড় বাড়ি, বাড়ির ভেতরে কেউ নেই। তারপর দেখি আমার দেওর দাঁড়িয়ে একটা নার্সের সঙ্গে কথা বলছেন। আমি লুকিয়ে তাদের কথাগুলো শুনছিলাম। আমি ভাবছিলাম, যে ছেলে মূর্খ সে ডাক্তার কি করে হতে পারে। তারপর সে নার্সটি বলে, পেশেন্ট মারা গেছে। তার সঙ্গে কথা বলে নার্সটি চলে যায় এবং সে একটা ঘরের মধ্যে ঢুকে পড়ে। আমি যে ঘরের মধ্যে ঢুকতে যাই, আমার দেওর আমাকে দেখে ফেলে। সে আমার হাত ধরে বলে, বৌদি তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে চলে যাও। আমি তাকে বলি, আজ তোমার সত্যিটা জানবই, তারপর আমি বাড়ি যাব। দেওর তখন বলে, ঠিক আছে, তুমি যখন এটা ঠিক করে ফেলেছো তাহলে এসো ভেতরে, আমার সত্যিটা জেনে নাও। ঘরে ঢুকতে দেখি একটা বাজে দুর্গন্ধ আসছে এবং ভেতরের বিছানায় একটা মহিলা শুয়ে আছে। আমার দেওর বলল, এর নাম মনিকা, আমি একে বিয়ে করেছি, এটা আমার বউ। আমি মেয়েটাকে দেখে বুঝতে পারলাম মেয়েটার বয়স 40 বছর হবে। আমার দেওরের বয়স 18 বছর। আমার খুব অবাক লাগছিল যে সে একটা বয়স্ক মেয়েকে বিয়ে করেছে আর আমাদেরকে বলেনি। সে বলল, মনিকার পুরো শরীরে অ্যালার্জি ছড়িয়ে গেছে, যার জন্য তার শরীর থেকে বাজে দুর্গন্ধ আসছে এবং তার এই অসুখের জন্য তার কাছে আজ কেউ নেই। তার স্বামীও তাকে ছেড়ে চলে গেছে। মনিকার কাছে আজ কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু তা সত্ত্বেও সবাই তাকে ঘৃণা করে। তার ঘরের কাজের মাসি, তার গাড়ির ড্রাইভার, কেউ তার কাছে আসতে চায় না। সবাই তার এই অসুখ দেখে ভয় পায়। আমি একদিন মনিকাকে হসপিটাল যেতে দেখেছিলাম। সেই সিঁড়ি থেকে পড়ে গেছিল। তখন কেউ তাকে তুলেনি। আমি তাকে তুলে একটা জায়গায় বসাই। আমি সে সময় তার এই অসুখটার ব্যাপারে জানতাম না। সে তখন নিজের ফোন নাম্বার আমাকে দেয় আর বলে, সময় পেলে আমার কাছে একদিন এসো। আমি একদিন তার বাড়ি এসেছিলাম। সেদিন সে আমাকে তার মনের সমস্ত কথা বলে এবং অনেক কান্নাকাটি করে। আমার খুব কষ্ট হয়েছিল ওনার কথাবার্তা শুনে। সেদিন মনিকা আমাকে একটা অফার দিয়েছিল। সে বলেছিল, সারাদিন তো আমি যেমন তেমন করে কাটিয়ে নিই, কিন্তু রাতের বেলা আমার খুব কষ্ট হয়, আমার কাছে কেউ থাকে না। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়ে যাব, কারণ আমি বেশি দিন বাঁচব না। তুমি শুধু রাতে আমার পাশে থাকবে। মনিকার এই কথা শুনে আমার খুব কষ্ট হয়। আমি তার সঙ্গে বিয়ে করতে রাজি হই, কারণ আমাদের সংসারে অনেক অভাব ছিল আর মনিকাও অনেক একা ছিল। তাই ভাবলাম আমারও কাজ হবে আর মনিকাও পাহারা পাবে। তাই আমি তার সাথে বিয়ে করে নিই। আর প্রত্যেকদিন রাতে 9টার সময় আমি তাড়াতাড়ি তার কাছে চলে আসি। বিয়ের পরে মনিকা নিজের এটিএম কার্ড আমার হাতে তুলে দিয়েছিল। সেখান থেকে টাকা তুলে আমি মাকে দিতাম। দেওরের সমস্ত কথা শুনে আমার চোখ থেকে জল পড়তে থাকে। আমাকে সমস্ত কথা বলার পরে যখন সে মনিকার হাত ধরে, ততক্ষণ সে মারা গেছে। মনিকার কথা মতো সমস্ত সম্পত্তির মালিক আমার দেওরকে করে দিয়ে যায়। যে ছেলেটাকে এতটা খারাপ ভাবতাম, সে যে কোনোদিন এত বড় একটা কাজ করবে আমরা বাড়ির কেউ ভাবতেও পারিনি। আজ আমাদের সমস্ত অভাব মিটে গেছে। মনিকার এই বিশাল বড় বাড়িতে আজ আমরা সবাই একসঙ্গে থাকি। আমার বর আর বিদেশে যায় না, দেওরের সাথে একটা ভালো ব্যবসা করে। আমার দেওর যেহেতু মনিকাকে বিয়ে করেছিল এবং তার সঙ্গে রাতের বেলা থাকতো, তাই আমাদের মনে একটা ভয় ছিল যে মনিকার অসুখ আমার দেওরকে হয়নি তো। তাই আমার দেওরকে একটা ভালো ডাক্তার দেখানোর পরে আমাদের মনের দুশ্চিন্তা দূর হয়। আমার দেওর একদম ঠিকঠাক ছিল। তারপরে দেওরের জন্য একটা ভালো মেয়ে দেখে আমরা বিয়ে দিই।
আমার বর আমার দেওরকে পছন্দ করতো না। আজ আমার দেওর এমন একটা কাজ করেছে যেটার জন্য বাড়ির সবাই তাকে অনেক ভালোবাসে। আমার বরও তাকে অনেক ভালোবাসে। আজ আমরা সবাই একসঙ্গে মিলেমিশে থাকি। আমার দেওরের জন্য আজ আমার বরকেও বিদেশে কাজ করতে হয় না এবং আমাদের ব্যবসাও খুব ভালো চলে। আমার প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।